হ্যালো বন্ধুরা, ঘটনা পাঠে অর্ঘ্য। ওয়েলকাম টু ঘটনা গুচ্ছ। এখানে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা হয়। ঘটনাগুচ্ছের উদ্দেশ্য হচ্ছে বাংলার আনাচে কানাচে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা এবং মানুষের জীবনে ঘটা ভৌতিক অভিজ্ঞতাগুলোকে সবার সামনে তুলে ধরা। ভূত আছে কি নেই সেই তর্কে যাচ্ছি না, কারণ বিশ্বাস সবার নিজের নিজের। আমি আশা রাখি সবাই এন্টারটেনমেন্ট হিসাবে এই ঘটনাগুলো উপভোগ করবে, আর ঘটনাগুলোর সম্পূর্ণ স্বাদ নিতে হেডফোন ইউজ করবে। ঘটনাগুচ্ছের প্রথম ঘটনায় আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করব। এখনো পর্যন্ত আনফরচুনেটলি এমন দুটো ঘটনার সম্মুখীন আমায় হতে হয়েছে। সেই দুটো ঘটনার মধ্যে একটি খুবই অদ্ভুত এবং এই ঘটনাটি আজকে এক্সপ্লেন করব। প্রত্যেকেই ঘটনাটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। প্রায় অনেকেই কারোর না কারোর মুখ থেকে কোনো না কোনো সময় এরম ঘটনা শুনে থাকতে পারো, কারণ এরম ঘটনার অভিজ্ঞতা প্রায় অনেকেরই হয়। ঘটনায় যাওয়ার আগে প্রথমে বিষয়টা একটু বলে রাখি। ঘটনাটা ঘটেছিল কিছু বছর আগে, যখন আমি কলেজে পড়ি। তখন সেমিস্টার এক্সাম চলছিল, তাই সেই দিন অনেক রাত পর্যন্ত পড়ি এবং হঠাৎ করে ঝিঝি পোকার আওয়াজের মতো একটা আওয়াজ লক্ষ্য করি। অবশ্য একটু পরেই এই ভুল ধারণাটা আমার সম্পূর্ণ ভেঙে গেছিল, কারণ আমি ভাবতেও পারিনি এরম কোনো আওয়াজ সেই রাতে আমি শুনতে চলেছি। এবং ঘটনার রেশ এখানেই শেষ হয়নি, কারণ পরের দিন এমন একটা অলৌকিক ঘটনা অপেক্ষা করছিল যার সাক্ষী মা, দিদা এবং আমি নিজেও। এবার সম্পূর্ণ ঘটনায় যাওয়া যাক। শুরুতে আমার বাড়ির বিবরণ দিয়ে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের বাড়িটা একতলায় এবং চৌকো শেপের। একদিকে মেইন রোড থেকে একটা গলি ঢুকে যাচ্ছে এবং তিন দিকে খুব সরু তিনটে গলি। নর্থ কলকাতায় দুটো বাড়ির মধ্যে যেরম ছোট্ট একটু জায়গা থাকে সেরম। ঘটনাটা ছিল 3-4 বছর আগের, 2020 সালের। তখন আমি কলেজের 3rd সেমিস্টার দিচ্ছি। দিনটা ছিল শেষ পরীক্ষার আগের দিন রাতের। পরের দিন অ্যাকাউন্টেন্সি পরীক্ষা, তাই শেষ পরীক্ষার আনন্দ যেরাম ছিল তার সাথে চাপও কিছু কম ছিল না, কারণ আমার তখনও 2-1টা চ্যাপ্টার বাকি রয়ে গিয়েছিল। আর ছোট থেকেই অভ্যাস ছিল পরীক্ষার সময় রাত 2-3টে পর্যন্ত পড়া, তাই ডিনার করে যথারীতি পড়তে বসে গেলাম। কিছুক্ষণের মধ্যে মা, বাবা এবং দিদা ডিনার করে শুতে চলে গেল পাশের ঘরে এবং আমি পড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ পর যখন চোখটা লেগে আসছিল এবং পড়তে অসুবিধা হচ্ছিল ঘুমের কারণে, ফোনে দেখি তখন 2:30 বাজে। কিন্তু তখনও অল্প কিছুটা বাকি ছিল, কিন্তু বেশি দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, বাকিটা কাল তাড়াতাড়ি উঠে যতটা কমপ্লিট করে নেওয়া যায় ভেবে। লাইট অফ করে আমি শুয়ে পড়ি এবং নাইট রুমও অফ করে দিই, কারণ ঘর পুরো অন্ধকার না হলে ঘুম আসতো না। কিন্তু শোয়ার পর আর ঘুম আসছিল না। একবার এদিক ফিরছি, একবার ওদিক ফিরছি, খুব অস্বস্তি করছিল। খেয়াল করলাম ঝিঝি পোকার আওয়াজের মতো একটা আওয়াজ হচ্ছে। ঝিঝি পোকার আওয়াজের সাথে এই আওয়াজের কিছুটা সাদৃশ্য থাকলেও ঝিঝি পোকার আওয়াজ এটা ছিল না। যাই হোক, সেরকম পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর চোখটাও লেগে গেল, কিন্তু তখনও গভীর ঘুমে যায়নি। হঠাৎ কুকুরের চেল্লানোর শব্দে ঘুম পুরো ভেঙে গেল এবং কুকুরের চেল্লানোর শব্দ থামার পর আবার সেই শব্দটা শুনতে পেলাম। এইবার স্পষ্ট নূপুরের শব্দ উপলব্ধি করলাম, আগে যেটা আমি ঝিঝির আওয়াজ ভাবছিলাম। অনেকক্ষণ শুয়ে শুয়ে শব্দটা ভালো করে শুনলাম এবং বুঝতে পারলাম শব্দটা একবার কমছে, ঠিক তার পরের মুহূর্তে আবার বেড়ে যাচ্ছে। তখন যেরম ভয়ও লাগছিল সেরম কৌতূহলও হচ্ছিল, তাই আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না। আস্তে আস্তে উঠে পিছনের দরজা এসে দাঁড়ালাম। বোঝার সুবিধার্থে আমাদের ঘরে ঢোকার এবং বেরানোর জন্য দুটো দরজা আছে। পেছনের দরজাটা রান্নাঘর লাগোয়া এবং এই পেছনের দরজার কাছে এসে আওয়াজটা আরো স্পষ্টভাবে শোনার চেষ্টা করি।
তারপর আর কোনো সন্দেহই থাকলো না। স্পষ্ট নূপুরের আওয়াজই শুনতে পেলাম এবং বুঝতে পারলাম আওয়াজটা বাড়ির চারদিকে ঘুরে ঘুরে হচ্ছে। তাই যখন বাড়ির সামনের দিকে যাচ্ছে তখন কমে যাচ্ছে, যেহেতু আমি পেছনের দরজায় দাঁড়িয়েছিলাম, এবং পেছন দিকে যখন আওয়াজটা ঘুরে আসছে তখন বেশ বেড়ে যাচ্ছে। হঠাৎ করে এই আওয়াজটা থেমে গেল, কিন্তু ভয় তখনও একটুও কমেনি। ফোনে দেখি প্রায় 3:30 বেজে গেছে। তাই ভয় ও কৌতূহল চেপে যখন সবে শুতে যাচ্ছি, আবার সেই আওয়াজটা ঠিক আগের মতোই কানে এলো, যেন নূপুর পরে বাড়ির চারপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে। আবার আমি পেছনের দরজার ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়ালাম এবং শব্দটা যখন আমার সামনে দিয়ে জাস্ট ক্রস করছে মনে হলো, আমি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। বরং গলির মধ্যে জ্বলা ল্যাম্পপোস্টের আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে আওয়াজ কোথা দিয়ে আসছে? কোনো সাউন্ড সামনে দিয়ে ক্রস করলে যেমন জোর থেকে আস্তে আস্তে কমে যেতে থাকে, সেই একই অনুভূতি হচ্ছিল। সত্যি বলতে ভয়ও লাগছিল খুব, তাই আর বাইরে বেরানোর সাহস দেখায়নি। কিন্তু ফোনে নূপুরের আওয়াজের রেকর্ডিং করে রেখেছিলাম। আওয়াজটা তারপরেই আবার বন্ধ হয়ে যায়। ফোনে দেখি তখন 4টে বেজে গেছে, তাই আর বেশি দেরি না করে শুয়ে পড়লাম। এবং সকালে ঘটনার ব্যাপারটা আমি ভুলে গেছিলাম, আর এক্সামের প্রেশার তো ছিলই। তাই টাইম মতো কলেজে গিয়ে এক্সাম দিয়ে বাড়ি ফিরে আসার পর যখন খেতে বসছি, তখন পাশের বাড়ির একটা ভাই এসে কিছু ছবি দেখালো। আসলে ওর বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় এবং সেই দিন ছিল জন্মাষ্টমী, অর্থাৎ গতকাল। আর ওর দেখানো ছবিগুলো ছিল গোপাল ঠাকুরের। এখনও স্পষ্ট মনে আছে, ও 2টো ছবি আমায় দেখিয়েছিল, আর 2টো ছবি ছিল একটি গোপাল ঠাকুরের। প্রথম ছবিটা নর্মাল, যেমন গোপাল ঠাকুরের চোখ ছিল সামনের দিকে তাকানো, কিন্তু অবাক করে দিল আমায় ওর দেখানো দ্বিতীয় ছবিটা। দ্বিতীয় ছবিতে গোপাল ঠাকুরের চোখটা ছিল তার প্রসাদের দিকে তাকানো, কিন্তু অবাক কাণ্ড, প্রসাদটা ঠাকুরের সামনে ছিল না, সেটা ছিল অনেকটাই সাইডের দিকে চাপিয়ে রাখা, যেন মনে হচ্ছে গোপাল ঠাকুর আর চোখ দিয়ে তার প্রসাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার আগের দিনের রাতের ঘটনার ব্যাপারে মনে পড়ে গেল এবং আমি সঙ্গে সঙ্গে ফোনে রেকর্ড করা রেকর্ডিংটা সবাইকে শোনাই। পুরো রেকর্ডিংটা শোনানোর পর মা ও দিদাও কনফার্ম করলো যে এটা নূপুরেরই শব্দ। একই দিনে এই 2টো ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবেই মনে কিছু প্রশ্ন এসেছিল, যেমন এই 2টো ঘটনার মধ্যে কি কোনো মিল আছে, বা আগেও তো অনেক রাত পর্যন্ত পড়েছি কিন্তু এরম কোনো আওয়াজ তো কোনো দিনও শুনিনি, তাহলে জন্মাষ্টমীর রাতেই কেন? এরম কিছু প্রশ্ন এসেছিল, কিন্তু ঘটনা 2টো নিয়ে আর সেরম মাথা ঘামায়নি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। এবং যেরম শুরুতেই বলেছিলাম যে আনফর্চুনেটলি এরম 2টো ঘটনার অভিজ্ঞতা আমার সাথে এখনো পর্যন্ত হয়েছে। আর একটা সুভাষ সরবর লেখে আমার আর একটা বন্ধুর সাথে ঘটেছিল। সেই ঘটনাটা পরের কোনো এপিসোডে বলবো, কারণ ইউনিক কিছু ঘটনা আছে তার আগে। আর এই গোপাল ঠাকুরকে নিয়ে কিছু ঘটনা আছে, তার মধ্যে একটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া। তোমরা যদি চাও গোপাল ঠাকুরের অলৌকিক ঘটনাগুলো শুনতে, তাহলে আমায় কমেন্টে জানিও, তাহলে আমি একটা এপিসোডে স্পেশালি গোপাল ঠাকুরের সমস্ত অলৌকিক ঘটনাগুলোর ব্যাপারে তুলে ধরবো। এই ছিল প্রথম ঘটনা। এবার আমরা যাব দ্বিতীয় ঘটনার দিকে, এবং দ্বিতীয় ঘটনাটা আমায় পাঠিয়েছে সায়ন। সায়নই ঘটনাগুচ্ছে প্রথম ঘটনা পাঠিয়েছে। দেখি নেক্সট ঘটনা কে পাঠায়। এবং সায়ন যেইভাবে ঘটনাটা পাঠিয়েছে আমি সেইভাবেই তুলে ধরছি।
প্রথমে ঘটনার ব্যাপারে একটু বলে রাখি। এই ঘটনাটা ঘটেছিল সায়নের বাবার সাথে। তার দাদুর বারণ সত্ত্বেও তার বাবা যখন সেই গলিটা দিয়ে গেছিল শর্টকাটের জন্য, এবং এর ফলে এমন কিছু ঘটেছিল যার জন্য ওর বাবা প্রায় কয়েক বছর সেই গলিটার ধারের কাছেও যায়নি, ইভেন দিনের বেলাতেও। এবং এরম ঘটনা 20-30 বছর আগে গ্রাম বাংলার বুকে প্রায় ঘটতো। এবার সম্পূর্ণ ঘটনায় যাওয়া যাক। বাবার বয়স তখন 14 কিংবা 15, সালটা 1990। তারা যেই পাড়ায় বাস করত প্রায় সবারই কাঁচা বাড়ি ছিল, হাতে গোনা 2-1 বাদ দিয়ে। আর বেশিরভাগ ঘরে আলো বলতে লম্ফ নয় হ্যারিকেন। তখন বাবা সকালে কাজ করত এবং রাতে দাদুর সাথে গিয়ে ডিম বিক্রি করত। তখন 10টার মধ্যেই বেশিরভাগ বাড়ির আলো নিভে যেত। রাতে সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ত, কারণ তখন ভোর ভোর ওঠার অভ্যাসটা ছিল। এবং আমার বাবা ও দাদুর ডিম বিক্রি করে ফিরতে ফিরতে প্রায় 10:30 থেকে 11টা বেজে যেত। এবং আসার সময় সামনের গলি দিয়ে না এসে পেছনের মেন রোড দিয়ে ঘুরে বাড়ি ঢুকতো রোজ। তো একদিন বাবা দাদুকে এই নিয়ে প্রশ্ন করলো যে রোজ আমাদের বাড়ি আসতে আসতে এত দেরি হয়ে যায়, তাও তুমি কেন পেছনের মেন রোড দিয়ে ঘুরে বাড়ি ঢোকো? সামনে দিয়ে কেন আসো না? এতে তো সময়ও বেশি লাগে আর আস্তে আস্তেও অনেক দেরি হয়ে যায়। কিন্তু দাদু বাবাকে শুধু বারণ করেছিল যে সে যদি কোনোদিনও একা একা যাতায়াত করে রাতের দিকে, তাহলে যেন সেই এই গলি দিয়ে না আসে। এবং বাবা কৌতূহল নিয়ে বারবার জানবার জেদ করলেও দাদু সেরাম কিছু বলেনি, কারণ বাবা ছিল খুব ডানপিটে। যদি জেনে যায় তাহলে তার বন্ধুদের নিয়ে বিষয়টা উদ্ঘাটন করতে বেরিয়ে পড়বে। তাই দাদু বেশি কিছু বলেনি এবং বাবাও বিষয়টা নিয়ে পরে আর জেদাজেদি করেনি। তা বেশ কিছুদিন সব ঠিক চলছিল। বাবা দাদু একসাথে যেত এবং ডিম বিক্রি করে রাতে একসাথেই ফিরত। কিন্তু সেই দিন ডিমের সেলটা অন্য দিনের তুলনায় একটু ভালো ছিল। তাই দাদু বাবাকে বলল যে ঘরে রাখা একটা ডিমের পেটি যেন সে নিয়ে আসে, কারণ সব ডিম ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল। তাই বাবা দাদুর কথা মতো বাড়িতে ডিমের পেটি আনতে গেছিল পেছনের মেন রোড দিয়েই। কিন্তু আসার সময় বাবা আর মেন রোড দিয়ে ঘুরে না গিয়ে শর্টের জন্য ওই গলিটা দিয়ে যাবে বলে স্থির করে, কারণ ডিম বিক্রি করে বাড়িতে আসতে তাদের অনেক লেট হয়ে যাবে আজ। এবং দাদুর বারণ সত্ত্বেও বাবা যখন সামনের গলিতে ঢুকে কিছুটা এগায়, দেখে যে একটা বাচ্চা ছেলে তার দিকে পেছন করে দাঁড়িয়ে আছে। বাবা শুধু বাচ্চাটার পিঠ দেখতে পাচ্ছিল, কারণ গলিটা ছিল পুরোটাই ঘুটঘুটে অন্ধকার। জ্যোৎস্নার অল্প আলোয় বাবা বুঝতে পারল যে সেই বাচ্চাটা 10 থেকে 15 হাতের দূরত্বে থমকে দাঁড়িয়ে আছে এবং বাচ্চাটার বয়স প্রায় 10 থেকে 12 হবে। বাবার থেকে ওই 3-4 বছরের ছোট। যাই হোক, বাবা ভাবলো যে এত রাতে আবার এই অন্ধকার গলিতে কে দাঁড়িয়ে আছে। তাই বাবা অস্থির হয়ে তাকে অনেকবার ডাকাডাকি করলো, কিন্তু তার কোনো হেলদোল নেই। সে অবিকল মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। তাই বাবা এইবার একটু বিরক্ত হলো। যেহেতু বাবার হাতে ভারী ডিমের পেটি ছিল, তাই সে দৌড়ে গিয়ে ছেলেটাকে দেখবে সেটারও উপায় ছিল না। শেষ পর্যন্ত বাবা ডিমের পেটিটা গলির সাইডে সাবধানে রেখে যখন বাচ্চাটাকে ডাকতে যাবে, এমন সময় সেই মূর্তির মতো দণ্ডায়মান বাচ্চাটা বাবার দিকে ঘুরে দাঁড়ালো। এবং একই দেখলাম, নিজের চোখে বিশ্বাস করতে পারেনি বাবা তখন, কারণ মুন্ডহীন একটা দেহ তার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। তখন যেন বাবার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল, চোখে অন্ধকার নেমে আসছিল, বুঝতে পারছিল না সে কি করবে। বাবার পুরো দেহটা যেন অবশ হয়ে গিয়েছিল। হঠাৎ ওই নিষ্ঠুর মুন্ডহীন দেহটা দৌড়ে একটা সরু গলির ভেতরে মিলিয়ে গেল।
এবং বাবা সেই মুহূর্তে অবশ হয়ে গেলেও নিজেকে কোনো মতে সামলে আর একটা মুহূর্ত না দাঁড়িয়ে এক নিঃশ্বাসে দৌড়ে ঘরে ঢুকে গেছিল। এবং ওই ঘটনাটা দাদু সেই রাতে এসে জানতে পারলেও সেরাম কিছু বলেনি। কিন্তু পরের দিন এই নিয়ে বাবাকে প্রচণ্ড বকাবকি করেছিল। তার ওপর বাবা তো আগের দিনের ঘটনাটা নিয়ে ভয় ছিলই, তাই দাদু বকাবকির পর বাবাকে সমস্ত ঘটনাটা খুলে বলে যে এই গলিতে রাতের বেলায় মুন্ডুহীন একটা দেহকে হাঁটাচলা করতে সে প্রায় দেখেছিল। তাই তাকে বলা হয়েছিল সে যেন রাতের বেলায় বিশেষ করে একা যেন ওই গলিটা দিয়ে যাতায়াত না করে। যাই হোক, এই ঘটনাটার পর দিয়ে বাবা অনেক দিনই আর ওই গলিটা দিয়ে যাতায়াত করেনি। এখন প্রায় 34-35 বছর পর অনেক কিছু পাল্টেছে, পুরো গলি আলোয় আলো হয়ে গেছে এবং সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। মানুষজনও অবশ্য অনেক বেড়ে গেছে। তো এই ছিল বাবার মুখ থেকে শোনা একটা ঘটনা। এই ছিল আমাদের প্রথম এপিসোডের দুটো ঘটনা। যদি কারোর সাথে এরম কোনো ঘটনা ঘটে থাকে বা এরম কোনো ঘটনা শুনে থাকো তাহলে কমেন্টে জানিও, এবং ঘটনা দুটো কেমন লাগলো আর কোন ঘটনাটা তোমার বেস্ট লেগেছে সেটাও জানিও। যদি ঘটনাগুলো তোমার ভালো লাগে তাহলে লাইক করো, এবং আরো ইউনিক ও ভৌতিক ঘটনা শুনতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে ঘটনাগুচ্ছের কোনো এপিসোড মিস না হয় এবং টাইম টু টাইম নোটিফিকেশন চলে যায় প্রত্যেক শনিবার রাত 10টায় ভিডিও ছাড়লে। আর আমায় ঘটনা পাঠাতে হলে খুব সহজেই আমায় মেইল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com বা ঘটনাগুচ্ছর ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমার ঘটনা পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ঘটনাগুচ্ছের ফেসবুক পেজে দেওয়া আছে এবং সমস্ত লিঙ্ক খুব সহজেই ডেসক্রিপশনে পেয়ে যাবে। সাপোর্ট করো যেন আমরা 1তম এপিসোড থেকে 100তম এপিসোডে যেতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে পরের শনিবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ জয় শ্রী রাজারাম।